ফারুক হাসানরা বলছেন যে মায়ানমারের জুন্টা সরকারটা অবৈধ, কারণ আং সান সু কি ওখানে নির্বাচিত ছিলেন। তাই জুন্টা সরকারের সঙ্গে মায়ানমারের নির্বাচন কবে হবে সেটা নিয়ে থাইল্যান্ডে গিয়ে বৈঠক করতে যাওয়া বা আরাকান আর্মির প্রতাপ ঠেকাতে চাওয়া, চীনকে মধ্যস্থতা করে, এগুলো ভালো, এগুলো ঠিক। কিন্তু মোহাম্মদ ইউনূস কীভাবে নির্বাচিত হলেন উনি বলছেন না, এবং শেখ হাসিনাকেও নির্বাচিত প্রধানমন্ত্রী মানছেন না। আমি একটা প্রশ্ন নিয়ে আমার আজকের বিতর্ক শুরু করেছি, একটা প্রশ্নই থাকছি। বন্ধু ভারতে এখন মরিয়া চীন, তারা ভারতকে ছাড়া কোনো রিজিওনাল কোঅপারেশন, রিজিওনাল সমস্যা মেটাবে না, বিবৃতি দিয়ে ওয়াং ই জানিয়ে দিয়েছেন অজিত ডোভালের সঙ্গে বৈঠকের পর। এই অবস্থায় মোহাম্মদ ইউনূস যেভাবে নিজের দেশের সব সমস্যার সমাধান চাইছেন বিভিন্ন বিদেশি মধ্যস্থতার মাধ্যমে, তা কি সম্ভব? কারণ এই সব সমস্যাগুলো রিজিওনাল। নাজমা কওসার, প্লিজ। বাংলাদেশকে শাসন করার এবং বাংলাদেশে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মোহাম্মদ ইউনূসকে কে দিয়েছে? উনি কোন নির্বাচনে নির্বাচিত হয়ে এসেছেন? উনি কোন গণঅভ্যুত্থানে এসেছেন? প্রতারণার মাধ্যমে সমস্ত ষড়যন্ত্র করে, মানুষ হত্যা করে, ৩,০০০-এর বেশি পুলিশকে হত্যা করে, শত শত লোককে হত্যা করে, তাদের কিলার দিয়ে, জঙ্গি বাহিনী দিয়ে ক্ষমতা দখল করে। সুতরাং তার কোনো, বাংলাদেশের সংবিধান অনুযায়ী তার কোনো সাংবিধানিক অধিকার নেই। নাজমা কওসার, মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে একটা বড় সময় আওয়ামী লীগ বাংলাদেশকে শাসন করেছে বা বাংলাদেশের শাসনের ক্ষমতায় ছিল। আমি সেই জায়গা থেকে জিজ্ঞাসা করছি, আধুনিক বাংলাদেশ যদি সার্বভৌম স্বাধীন হিসেবে থাকতে চায় এবং আরও পরিণত হতে চায়, যাতে আমাদের কোনো আপত্তি নেই, ভারতের একজন প্রতিবেশী হিসেবে কোনো আপত্তি থাকার কথাই নয়, আরও পরিণত গণতন্ত্র হতে চায়, আরও শক্তিধর রাষ্ট্র হতে চায়, তাহলে তার কি নিজের সীমানায় এসে উপস্থিত আরাকান আর্মিকে ঠেকানোর জন্য চীনের মধ্যস্থতা চাওয়া উচিত? তার কি অন্য কোনো বিদেশি রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকা উচিত? তার কি ব্যাংককের মাটিতে গিয়ে বৈঠক করা উচিত, না নিজের দেশের সেনার সঙ্গে বৈঠক করে আরাকান আর্মির বৈঠক করা উচিত? সার্বভৌমত্ব বেঁকিয়ে দিয়ে সে অন্য দেশের সাথে কথা বলছে। আজকে তাদের কারণে বাংলাদেশ এখানে গিয়ে পৌঁছেছে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এবং দীর্ঘ সময়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ বহুদূর এগিয়ে গেছে। বিশ্বের সমস্ত কিছুতে বহু সূচকে বাংলাদেশ এগিয়ে গেছে। কখনো তারা যেসব অভিযোগ উত্থাপন করছে ষড়যন্ত্রের মাধ্যমে, তারা যে জঙ্গি বাহিনী দিয়ে এবং তৃতীয় পক্ষ দিয়ে 7.62 রাইফেল ব্যবহার করে তারা মানুষকে হত্যা করে, জনগণকে তারা বিভ্রান্ত করেছে, প্রতারণার মাধ্যমে ক্ষমতা দখল করেছে। নাজমা কওসার, এর মধ্যে কোনো গর্ব জায়গা দেখছেন না, আত্মগর্বের জায়গা দেখছেন না, এর মধ্যে কোনো সার্বভৌমত্বের প্রতীক দেখছেন না। আমি দীপাঞ্জন বাবু আপনার কাছে আসছি, কিন্তু একটু অপেক্ষা করবেন দীপাঞ্জন বাবু। আমি তার আগে মৈনাক পুততুন্ডর কাছে যাবো, তার কারণ আমি এখানে তুলনা করার মতো বিষয় আছে আমাদের সাথে, আমি তাই জিজ্ঞাসা করছি। যারা প্রতি মুহূর্তে, এই কিছুক্ষণ আগে ফারুক জামান যখন কথা শুরু করবে কি ভারতের কি কবজা থেকে বেরোতে চান ইত্যাদি, যারা এইসব স্বপ্ন দেখেন, তাদের তো ভারতকে দেখেও একটু শেখা উচিত। মৈনাক পুততুন্ড, আমার মনে হয় কাশ্মীর, জম্মু কাশ্মীর, আমরা কোনো আন্তর্জাতিক ফোরামে জম্মু কাশ্মীর নিয়ে একটা শব্দ লেখা হলে সেখানে সই করিনি, সেখানে থাকিনি। আমাদের উপস্থিতির পর আমাদেরকে আগে থেকে না জেনে যদি কেউ কিছু বলতে চেয়েছে আমরা চলে এসেছি। এমনকি আমেরিকার মতো শক্তিধর দেশেরও তোয়াক্কা করেনি তারা মধ্যস্থতা করতে চাওয়ায়। কিন্তু যারা নিজের দেশের একটা নির্দিষ্ট অংশে এখনও ঢোকেনি, ডুববে করছে, ম্যাপে লিখে রেখেছে আরাকান আর্মি, কিন্তু চট্টগ্রামের টেকনাফের উল্টো দিকটাতে এসে বসাতেই যারা ব্যাংকক ছুটছেন, তারা কি সত্যি বাংলাদেশকে শক্তিশালী করতে চান? মৈনাক পুততুন্ড, একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসেবে আপনার কি মনে হয়? বাংলাদেশের সাথে এই যে আরাকান আর্মির বিষয়টা হচ্ছে না, এই যে সবাই ছুটছে, বা যে থাইল্যান্ডের ব্যাংককে যে একটা ইনফর্মাল মিট হচ্ছে এতগুলো পার্টির, এটা বাংলাদেশের যে বর্তমান সরকার রয়েছে, প্রথমে তাদের অবস্থাটা দেখুন। বাংলাদেশের সরকারের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করার যে ক্ষমতা, সেটা তাদেরই সোকল রিভলিউশনের পর থেকে এখনো পর্যন্ত নেই। দেশের বিভিন্ন জায়গাতে ভায়োলেন্স হয়ে চলেছে, সেটা ঠেকানোর ক্ষমতা তাদের নেই। বহু বাংলাদেশের এরকম পুলিশ স্টেশন রয়েছে, ইনক্লুডিং চট্টগ্রামে, যেখানে এখনো পর্যন্ত সেই বিপ্লবের পর থেকে পুলিশরা কাজে যোগ পর্যন্ত দিতে পারেননি। মিলিটারি এখনো প্রপারলি সব জায়গাতে ল অ্যান্ড অর্ডার ফেরাতে পারছে না। তাহলে দেশের ভেতরে এরকম অবস্থা রয়েছে। অন্যদিকে একদম চট্টগ্রাম বন্দর বাংলাদেশের কিন্তু একটাই মূল বন্দর, টোটাল ডিপেন্ডেন্সটা ওই বন্দরের উপর, যেখানে আবার তাদের বর্তমান নতুন মিত্র পাকিস্তান নাকি জাহাজ টাহাজ পাঠাচ্ছে। তো সেই বন্দরের উপকণ্ঠে চলে এসছে আরাকান আর্মি।
তাহলে এইখানে তাদের দুশ্চিন্তা থাকবে। আর এই যে মিটটা হচ্ছে, এই মিটে কিন্তু আবার দেখতে পাচ্ছি থাইল্যান্ড এবং আসিয়ানেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ চায়না, থাইল্যান্ড, এই সব কান্ট্রিগুলোরই খুব চিন্তা হয়ে পড়ছে যে এই যে মায়ানমারের হুন্টা গভর্নমেন্ট, যেটা একটা অনির্বাচিত সরকার, যারা এখন মিয়ানমারের কয়েকটা গুরুত্বপূর্ণ শহর আর মধ্যবর্তী কিছু এলাকাতে মাত্র সীমাবদ্ধ হয়ে পড়েছে, বাকি টোটালটা বিভিন্ন গোষ্ঠীর দখলে, এবং সেটা যে একদম রিসেন্টলি তা না, বেশ কিছুদিন ধরে বিষয়টা চলছে। অতএব এই সমস্ত দেশগুলো চাইছে যে কোনোভাবে ওই বর্ডার এলাকাগুলোকে যদি একটু সিকিউর করা যায়, আর নিজের নিজের বন্দর, নিজের নিজের যোগাযোগের জায়গাগুলোকে, সেই জায়গাগুলোকে করে যদি একটুখানি সিকিউর করা যায়। এখানে কিন্তু ভারতেরও একটা স্টেক রয়েছে, মানে যেটা সিতওয়ে বন্দর এবং কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট, যেখানে ভারত প্রচুর বিনিয়োগ করেছে। অত্যন্ত ভালো বিদেশ নীতির মাধ্যমে ভারত কিন্তু সিতওয়ে বন্দরের নিজের যে ট্রেড, নিজের যে বাণিজ্য, সেটা কিন্তু এখনো পর্যন্ত চালিয়ে রেখেছে। কিন্তু ইন ফিউচার কি হবে, এটার জন্য কিন্তু ভারতও এই মিটিং এ যোগদান করছে, এবং একটা গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে বাংলাদেশের হয়তো কিছুটা অস্বস্তি সৃষ্টি করে ভারত কিন্তু এখানে যোগদান করছে। আমি দীপাঞ্জন বাবুর কাছে যাব। দীপাঞ্জন চক্রবর্তী, এবার সবার শেষে আপনার কাছে এলাম তার একটাই কারণ, এই সব কিছুর মাঝখানে দেখুন চীনের বিদেশমন্ত্রী, দীপাঞ্জন বাবু, এটা আমার খুব অদ্ভুত লেগেছে। আমি কিন্তু একটু আপনাদেরকে ছোট করছি না, দীপাঞ্জন বাবু প্লিজ, আপনারা যারা দেশের জন্য সেবা করেছেন তাদেরকে আমি, তাদের কন্ট্রিবিউশনকে আমি আমার মাথায় রাখি। আপনাদের জন্য বেঁচে পড়তে আছি, দেশের মাটির জল হাওয়া খেতে পাচ্ছি, আমি সেভাবে বলছি না। কিন্তু পৃথিবীতে আমি বলছি প্রোটোকল যদি না সেনা ক্ষমতা দখল করে নেয়, যারা সেনার সঙ্গে ছিলেন, যারা সেনার সার্ভিসের মধ্যে ছিলেন, যারা কোনো না কোনোভাবে ইন্টেলিজেন্স সার্ভিসের মধ্যে ছিলেন বা তার নেতৃত্ব করেছেন, এমন কারুর সঙ্গে নয় সরাসরি একজন বিদেশমন্ত্রী, ডেজিগনেটেড বিদেশমন্ত্রীর সঙ্গেই আরেকজন বিদেশমন্ত্রী বৈঠক করে থাকেন। চীনের বিদেশমন্ত্রী, যে কোনো দেশ নয়, চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই, তিনি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন। দীপাঞ্জন বাবু, আপনি বলেন আমি অনেক দুষ্টুমির প্রশ্ন করি, আমি কোনো দুষ্টুমির প্রশ্ন করছি না, আমি বলছি যে দেশটা আমাদের এত বড় মাথা ব্যথার কারণ ছিল, সেই দেশটায় এত বড় ইনসার্জেন্সি চলছে, আমি তো দেখছি ভারত সবচেয়ে কুল। অজিত ডোভালের কোনো বিবৃতি নেই, কিন্তু অজিত ডোভালকেই পাওয়ার জন্য মরিয়া চীনের বিদেশমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট। ব্যাপারটা কি দীপাঞ্জন বাবু? তুমি দুষ্টু প্রশ্ন করবে না বলেও তো একটা দুষ্টু প্রশ্ন করে ফেলবে। এখন দেখো, উপদেষ্টা তো অজিত ডোভাল, আবার উপদেষ্টা মাহফুজ আলম, নজরুল আসিফ, এমনকি এই কি ব্যাংক জালিয়াত টালিয়াত লোকে বলে, আমি বলি না, এই মোহাম্মদ ইউনূস। এখন পার্থক্য রয়েছে, ভারতের প্রধানমন্ত্রী 10 বছর ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, 10 বছর পৃথিবীর অন্যতম বৃহৎ রাষ্ট্র যারা বিশ্বগুরু হচ্ছেন সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী। ভারতের বিদেশ মন্ত্রীকে একটা সর্বোচ্চ পর্যায়ের ফরেন সেক্রেটারি ছিলেন, বিদেশ সচিব ছিলেন, IFS অফিসার এস জয়শঙ্কর। ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, রাষ্ট্রীয় সুরক্ষা উপদেষ্টাকে অজিত ডোভাল। যারা আমরা এজেন্সিতে কাজ করেছি, আমাদের জন্য অজিত ডোভাল ভারতবর্ষের এজেন্সির হিস্ট্রিতে, ইতিহাসে উনি নাম্বার 2। যে রয়ের প্রতিষ্ঠাতা রামেশ্বর নাথ কাও পণ্ডিতজির পরেই অজিত ডোভালের স্থান। আর অন্যদিকে দেখো বাংলাদেশ, না এখন বাংলাদেশের অবস্থাটা কোথায়, কেন গুরুত্ব দেবে? এই যে একটা কি নাম ফারুক হাসান নাকি, ওনারা খুব ইন্টারেস্টিং কথা বললেন, মাঝখান থেকে আমি খুব মন দিয়ে শুনছিলাম। উনি বলছিলেন নির্বাচিত সরকার, নির্বাচিত সরকার কি বলতে গিয়ে উনি বলে ফেলেন বা এটা একটা বৈধ সরকার, এই অন্তর্বর্তী যেটা অসাংবিধানিক অবৈধ সরকার। উনি একটা কথা বললেন যে গণবিপ্লব, এই বিপ্লব, বিভিন্ন কায়দায়, উনি বোধহয় আল কায়দা বলতে গিয়ে বিভিন্ন কায়দাটা বলে ফেলেছেন, চাকরি থাকলে হয়। এবার আল কায়দার লোকরাই তারা, যে তুমি আমাদের নাম না বলে বিভিন্ন কায়দা বললে কেন, আল কায়দা বলা উচিত না। একটা দেশ সেখানে যারা নিজেদের দেশে ডিমের দাম কন্ট্রোল করতে পারে না, সেই দেশে তাও আবার উপদেষ্টা, প্রোটোকল অনুযায়ী উপদেষ্টার সঙ্গে উপদেষ্টাই মিটিং করে। এখানেই ভারতের শ্রেষ্ঠত্ব প্রমাণিত, যেখানে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট মিটিং করছেন, চীনের বিদেশ মন্ত্রী মিটিং করছেন। কারণ আমি আগেও বলেছি, চীনের সব থেকে বড় পরিচয়, তারা একটা পৃথিবীর সব থেকে আগ্রাসী ব্যবসায়িক রাষ্ট্র। তারপর চীন কমিউনিস্ট পার্টি সামরিক শক্তিতে বলিয়ান। চীন খুব ভালো করে জানে যে এই বাংলাদেশের ঝুট ঝামেলায় যদি আমরা জড়িয়ে যাই, মিয়ানমার যদি আমাদের হাত থেকে চলে যায়, আমাদের সর্বনাশ, আমাদের ব্যবসায়িক যা আমরা প্রজেক্ট করেছি ধ্বংস হয়ে যাবে, আমরা এই ভূখণ্ডে কোন রকম কন্ট্রোল রাখতে পারবো না। এবং
আই মাস্ট স্যালুট টু আওয়ার দিস টিম। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, বিদেশ মন্ত্রী জয়শঙ্করজি এবং অজিত ডোভাল স্যার, এই তিনজনে মিলে নিঃশব্দে কাজ করে যাচ্ছেন যেখানে যা করার। প্রথম দিন থেকে যখন এই কতগুলো উচ্চিংড়ে বাংলাদেশে লাফাচ্ছিল না যে 3 দিনে ভারত দখল করব না কলকাতা দখল করব, পারমাণবিক বোমা মারবো, আমাদের এখানে অনেকেই প্রশ্ন করতেন আমাকে যে ভারত কি করছে। ভারত বলার দরকার নেই। ব্যাঙ যখন ডাকে তখন কি বাঘ তার প্রত্যুত্তর দেয়? বাঘ বাঘের কাজ করে। ব্যাঙকে তো খাবার নিচে রেখে দেওয়া যায় যখন চাই। এই বাংলাদেশকে কিন্তু আমার নিজের রাষ্ট্র মনে করতাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।